অর্থাৎ বিএনপি ভার্সেস বিএনপি। বিএনপি এখানে আবার সুযোগ নিতে চাচ্ছে আমাদের জামাতের যে একেএম ফখরুদ্দিন আল রাজি। মুন্সিগঞ্জে আপনার যে 3টা আসন বোধহয়, তাই না? ওখানকার চালচিত্র যদি আপনি আমাদেরকে একটু জানান। 1, 2, 3 আমরা একটু সিরিয়ালে যদি যাই, 1 নম্বর আসনের কি পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। তো ইতিমধ্যে আপনি বলেছেন যে মুন্সিগঞ্জের 3টি আসনের কথা। তো আমি একটু বলে পেছনে ফিরে দিতে চাই। সেটা হচ্ছে 2008 সাল থেকে এর আগে যে ছিল 4টি আসন ছিল। তো 2008-এর নির্বাচনের সমীকরণের সময় সেটাকে আসন সীমিত করে 3টা করা হয়। তো এবারে 3টা সংসদীয় আসনে আমরা যেটা মানে দেখছি যে সেখানে সমীকরণটা একটু ভিন্ন। মানে গতানুগতিক যেই সমীকরণ ভোটের, সেটা একটু প্রেক্ষাপটটা ভিন্ন। যদি আমি একের কথা বলি, মুন্সিগঞ্জ 1 আসন, সিরাজদিখান উপজেলা এবং শ্রীনগর উপজেলা নিয়েই মুন্সিগঞ্জ 1 আসন। সেই আসনটিতে আমরা লক্ষ্য করছি মূলত আসলে 3 জন প্রার্থীর ভোটযুদ্ধ যদি বলি, সেখানে আছে ধানের শীষ প্রতীক নিয়ে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, আছে জামাতের প্রার্থী আল রাজি এবং স্বতন্ত্র প্রার্থী মমিন আলী। তো আমরা যেটা দেখছি এবং সাধারণ ভোটারদের কাছে জিজ্ঞেস করে অনেক সময় আমরা নিউজ পারপাসই তাদের সাথে কথোপকথন অনেকটা যেটা বুঝেছি যে এবার সমীকরণটা একটু ভিন্ন মুন্সিগঞ্জ 1-এ। তো আমরা দেখেছি ধানের শীষের যে প্রার্থী আছে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং মমিন আলী, মূলত মানে ভোটের যে যুদ্ধ সেই দুইজনের সাথেই হবে। অর্থাৎ বিএনপি ভার্সেস বিএনপি এখানে আবার সুযোগ নিতে চাচ্ছে আমাদের জামাতের যে একেএম ফখরুদ্দিন আল রাজি, সে নিতে চাচ্ছে। তার সমীকরণটা একটু ভিন্ন, যেহেতু ধানের শীষের ভোট কেটে নিবে, সে ওই জায়গাতে ঢোকার জন্য মানে একদম প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে। তো এই বিষয়ে আরেকটু যদি পিছনে ফিরে যাই, ওইখানে যে আমাদের নির্বাহী কমিটির জাতীয়তাবাদী দলের যে নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক যে ছিলেন সম্পাদক শরফত আলী সপু, সেও কিন্তু চেয়েছিল, তো সে পায়নি এবং শেষ পর্যন্ত সে নিজেই প্রত্যাহার করে নিয়েছে প্রার্থিতা। তবে যেহেতু সমীকরণটা এইরকম হয়েছে, যেহেতু মমিন আলী এবং শরফত আলী সপু দুইজন একসাথেই কাজ করেছে প্রার্থিতা পাওয়ার জন্য, তো একজন সরে গেলেও কিন্তু এখানে একটি মানে কিন্তু থেকে যায়, শেষ পর্যন্ত আসলে উভয়ে কি এক হবে কিনা, বা ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে শরফত আলী সপুর যে সমর্থকরা আছে 5 জন বহিষ্কার হয়েছে। তো বহিষ্কার হওয়ার পর থেকে কিন্তু সমীকরণটা আরেকটু ভিন্ন হয়ে গিয়েছে যে, এবং শরফত আলী সপু উনি ওমরা করার জন্য সৌদি আরব ছিলেন, উনি আসার যেদিন এসেছে সেদিনই কিন্তু তার সমর্থকদের বহিষ্কার করেছে। তো তারপর দিন সে এলাকায় গিয়েছে, ধানের শীষের পক্ষে ভোট চেয়েছে, কিন্তু আসলে মমিন আলীর যে ভোটার, তারা কিন্তু এখনো ভাবছে যে যেহেতু আমরা একসাথে কাজ করেছি, ধানের শীষ প্রতীক পাইনি, কিন্তু আমরাও কিন্তু ধানের শীষের সমর্থক, সেই ক্ষেত্রে আমরা একটু চুপ করে থাকি। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই যে চুপ করে থাকা, বা ওইখানে আমরা জানি শ্রীনগরের যে ভোটার, সেখানেও কিন্তু মানে 1 আসনের ভোটার সংখ্যাও কম না, 5.5 লাখ ভোটার। সিরাজদিখান হচ্ছে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর বাড়ি, আর বিদ্রোহী প্রার্থী যে আছে, যেটা স্বতন্ত্র আমরা বলি বিএনপিরই মমিন আলী, তার বাড়ি শ্রীনগর। তো ভোটের সমীকরণটা আসলে অনেকটা থমকে আছে যে কোন পাল্লায় আসলে যাচ্ছে। ইতিমধ্যে আবার শেখ মোহাম্মদ আব্দুল্লাহর কাছেও কিছু চলে এসেছে, যেহেতু ধানের শীষের প্রতীক পাওয়ার পরে কেন্দ্র থেকে নির্দেশনা মেনে কাজ করে যাচ্ছে। তো ওই একের হিসাবটা আসলে মানুষ এখনো মিলাতে পারছে না যে শেষ পর্যন্ত আর কার পাল্লাটা ভারী হবে। তবে মূল
প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী এবং ধানের শীষের যে প্রার্থী আছে তাদের মধ্যে। আর মুন্সিগঞ্জ 2-এ যদি আমরা যাই, আচ্ছা 2-এর যদি বলি, সেখানে আমরা জানি প্রথমেই ধানের শীষ প্রতীক পেয়েছিল, আমরা জানি সাবেক কোষাধ্যক্ষ কেন্দ্রীয় কমিটির, জাতীয় নির্বাহী কমিটির এবং বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান সিনহা। তো সে আসলে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার পরে ওইখানে চলে আসে আমাদের আব্দুস সালাম আজাদ। তো ওইখানে আরো প্রার্থী আছে, যেমন এনসিপির আছে 10 দলীয় জোটের মাজেদুল ইসলাম। এখন আমি মনে করি যে সালাম ভাইয়ের পথটা অনেকটাই মানে একদম একা চলে যাওয়ার মতো, কারণ মুন্সিগঞ্জের 3টা আসনই আসলে বেসিক্যালি আমরা মানে ভোটাররা বা সাধারণ মানুষ বলে বিএনপি খ্যাত এলাকা। তো সেই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে সালাম ভাই অনেকটা এগিয়ে আছে ধানের শীষের প্রতীক নিয়ে। তবে ইতিমধ্যে লক্ষ্য করার মতো বিষয়ও যেটি হয়েছে যে সিনহা সাহেব ওখান থেকে সরে যাওয়ার পরে তার একদম ঘনিষ্ঠ সহযোগী এবং লৌহজং উপজেলার যে সাধারণ সম্পাদক অপু চাকলাদার, তাকে কিন্তু আমরা এখনো মানে ভোটের মাঠে দেখতে পাইনি, ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আমরা দেখতে পাইনি। তেমন করে টঙ্গিবাড়িও আছে, দোলন আরেকজন আছে, মানে সমর্থকরা অনেকটা নিষ্ক্রিয় হয়ে আছে। তো এটা আসলে নীরব কিছু ঘটবে কিনা এটা আসলে বলা মুশকিল। তবে যে ধানের শীষের যে ক্যান্ডিডেট আমরা বলতে পারি ওই দিক থেকে সে এগিয়ে আছে। যদি এখন সে যদি আবার তাদেরকে কাছে টেনে নেয়, সমীকরণটা অনেক এইরকম হবে যে ওইখানে তার বিকল্প অনেকটাই কেউ নেই। আর তিনি যদি আমরা ফিরে আসি, তিনের চিত্রটা আসলে একেবারেই অন্যরকম বলতে আমরা একটু বলতে চাই যে আমরা জানি সাবেক উপমন্ত্রী 5 বারের যে এমপি ছিলেন জনাব আব্দুল হাই সাহেব, সে অসুস্থ হয়ে যাওয়ার পরে মূলত এই যে 17 বছর আন্দোলন সংগ্রাম এবং নেতাকর্মীদেরকে গুছিয়ে রাখার যে জিনিসটা ছিল সেটা ছিল মোহাম্মদ মহিউদ্দিন। সে তখন ছিল সদর উপজেলার সভাপতি। তো তার পরপরই সে আব্দুল্লাহ সাহেব যখন অসুস্থ হয়ে যায়, ওই সময় আব্দুল্লাহ সাহেবের আহ্বায়ক ছিলেন এবং কামরুজ্জামান রতন যে ধানের শীষের প্রতীক নিয়ে যে এখন লড়ছেন, সে ছিল সদস্য সচিব। তো আব্দুল্লাহ সাহেব যখন অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে একটু ভিন্ন জায়গায় মন নিয়েছে মুন্সিগঞ্জের বিএনপি রাজনীতি। সেক্ষেত্রে কামরুজ্জামান রতন সদস্য সচিব থাকার পরেও সে কিন্তু জেলা কমিটির আহ্বায়ক কমিটির কোনো সদস্যই এখনো নেই। সেখানে সদস্য সচিব হিসেবে চলে আসে মোহাম্মদ মহিউদ্দিন, যে আব্দুল্লাহের ছোট ভাই। তো তারপর থেকেই মানে সমীকরণটা একটু পাল্টে যায় মুন্সিগঞ্জের। সেটা এখন আরো বেশি মানে বিস্ফোরিত হয়েছে বলতে পারি নির্বাচনকে কেন্দ্র করে। তো এই মহিউদ্দিন যখন প্রার্থিতার জন্য দৌড়ঝাঁপ শুরু করে বা ধানের শীষের প্রতীক পাওয়ার জন্য নেতাকর্মীদের নিয়ে মানে একদম শেষ পর্যন্ত চেষ্টা করেছেন, এবং আমরা দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় প্রেস রিলিজে তার নামও এসেছে। তো একবারে শেষ পর্যায়ে আসলে সে আর ওই প্রতীক রাখতে পারেনি বা পাননি, পেয়েছেন কামরুজ্জামান রতন। পাওয়ার পরে আসলে চিত্রটা একেবারেই ভিন্ন ছিল। সে মানে কামরুজ্জামান রতন যখন নমিনেশনটা পেয়ে যায়, তার সাথে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকদিন কোনো নেতাকর্মী ছিল না। আপনি পৌর কমিটির সভাপতি সেক্রেটারি থেকে আরম্ভ করে 78টি ইউনিটের মধ্যে 74 জনই তার পক্ষে ছিলেন, মহিউদ্দিনের পক্ষে এবং কামরুজ্জামান রতনের বিপক্ষে। তো অবস্থানগত কারণেই আমরা দেখেছি যে আপনি পারিবারিক রাজনৈতিক বলয় বলেন, এলাকার ইমেজ বলেন, সে অনেকটা এগিয়ে ছিল। তো তারপরই যখন একেবারে ফাইনালি ধানের শীষ প্রতীক পেয়ে 22 তারিখের পরে একবারে যখন
নির্বাচনের মাঠে নেমেছে, তখন দল যখন হুঁশিয়ারি দিচ্ছে বারবার যে দলের পক্ষে কাজ করতে হবে, তখন আমরা দেখেছি যে 5 জন বহিষ্কার হওয়ার আগে যেমন 3-4 জন তার পক্ষে চলে যায়, কামরুজ্জামান রতনের পক্ষে। তো তারপরও প্রেক্ষাপটটা আসলে ভেবেছিলাম আমরা যে এটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন আসবে, যেহেতু দলের বাইরে যে এত বড় একটি দল, এবং শুধু তাই না, মুন্সিগঞ্জ শহরটা একটি গুরুত্বপূর্ণ শহর, সেই জায়গাটির রাজনীতি আসলে ধানের শীষের বাইরে যাবে কিনা। তো আমরা আসলে উল্টো চিত্রটি এখন পর্যন্ত দেখছি। একটু না বললেই না যে গত এই ধানের শীষের প্রতীকের বিপক্ষে কাজ করতে যে 11 জন বহিষ্কৃত হয়েছে দল থেকে। তারপর নেতাকর্মীরা অনেকটা ফুলে ফেপে উঠেছে যে না, আমাদের পদত্যাগ করার আগেই আমরা বহিষ্কার করার আগে আমরা পদত্যাগ করে ফেলবো, কিন্তু আমরা মহিউদ্দিনকে ছাড়বো না। কেন ছাড়বে না সেটা যদি আমরা অনেকটা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। তাদের একটি কথা যে আসলে 17 বছর যার ছায়াতলে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, জেল হামলা মামলা, আসলে দল আমাদের মূল্যায়ন করেনি। শুধু তাই না, এটা পারত দল যে এত বড় একটা দল বিএনপির যে জায়গায় আওয়ামী লীগের কোনো স্থান ছিল না, সেই জায়গাটিকে আসলে ধ্বংসের পথে যাতে না যায় সে ব্যবস্থা হাইকমান্ড করতে পারত, কিন্তু কেন করলো না জানি না। এইরকম মতামত দিয়ে কিন্তু তারা গতকাল রাতেও প্রায় 113 জনের মতো পদত্যাগ করেছে। তো এই যে পদত্যাগ করাটা আমি মনে করি একটি দলের জন্য এবং গুরুত্বপূর্ণ একটি জেলা এবং শহরের জন্য, মুন্সিগঞ্জ 3, এটার জন্য আসলে একটি অশুভ সংকেত আমরা বলতে পারি। ভোটের মাঠে তো অবশ্যই, সেখানে কিন্তু রাজনীতির মাঠটাও অনেকটা সংকীর্ণ হয়ে গিয়েছে। তো আমরা এই 3-এর সমীকরণটা যেটা দেখছি, 3-এ আসলে গত যে 2 দিন আগে 3-এর বিদ্রোহী প্রার্থী যে একটা শোডাউন করেছে, সেখানে প্রায় যদি আমরা বলি 20,000-এর অধিক মানে অংশগ্রহণ এবং জনসমুদ্রে এলাকা পরিণত হয়েছে। এইটা দেখে আসলে সাধারণ ভোটার যারা, তারা কিন্তু মানে ওই দিকেই চিন্তা করছে যে আসলে প্রথমত হচ্ছে যে ধানের শীষ বনাম ভার্সেস ধানের শীষ স্বতন্ত্র। তার মধ্যে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমরা জানি অনেকেই ভোট ধরেন 5ই আগস্টের পরে ভোটের হিসাবটা কিন্তু একদম ভিন্ন। আমরা যদি আগে প্রতীকটাকে মনে করতাম যে বিশাল, কিন্তু এখন এই মুন্সিগঞ্জ 3-এর চিত্রটা এমন হয়েছে যে প্রতীক না, আসলে ব্যক্তি ইমেজটাকেও অনেকটা এগিয়ে দিচ্ছে, মূল্যায়ন করা হচ্ছে। এবং ভোটাররা কিন্তু ওইটাই বলছে যে আমরা সুখে দুঃখে যাকে পাবো, রাতের অন্ধকারেই যাকে বাসায় যেয়ে নক করতে পারবো, আমরা আসলে এমন প্রার্থীকেই চাই। তবে এই সমীকরণে মুন্সিগঞ্জ 3-এও কিন্তু আমার মতে যে স্বতন্ত্র এখনো পর্যন্ত অনেক বেশি এগিয়ে আছে।